বিষয় রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12। ছেলেমেয়েরা, তোমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো অবহিত। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্লাস করা যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা হিসেবে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে পড়াশুনো করার একটা চেষ্টা তোমরাও করছো, এবং আমাদের তরফ থেকেও তোমাদেরকে যতদূর আমরা পারছি বিভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে পড়ানোটা পৌঁছে দেওয়ার। তো রাষ্ট্রবিজ্ঞান বিষয় তোমরা তো ক্লাস 11-এ পড়েও এসছো, এবং রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাটাও তোমাদের হয়েছে। তোমরা এবার দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে বা উত্তীর্ণ করে দেওয়া হবে, সেরকমই ঘোষণা হয়েছে। তো পলিটিক্যাল সায়েন্সের মূল বিষয়ে আমি চলে যাই। সেটা হচ্ছে যে ক্লাস 12-এর প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস আর কি, সম্পর্ক। তো এই আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। তো তাতেও এটা 10-12 বছর ধরে চলছে এই বিষয়টা। তো শুরুতেই এই বিষয়টার যে প্রশ্নের যে মান সেটা তোমাদের জানা দরকার। এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্নই আসবে। এই অধ্যায় থেকে কোনো রকম শর্ট কোশ্চেন বা এমসিকিউ এসিকিউ আসবে না। তাহলে বড় প্রশ্ন তো আমরা করব, নিশ্চয়ই প্রস্তুত হব উত্তর আকারে। তার আগে বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান যদি তোমাদের মধ্যে না আসে, তাহলে শুধু উত্তর করে, উত্তর লিখে সেটা মনের মধ্যে রাখা খুবই দুষ্কর। তোমরা হয়তো ভাবছো যে ওইভাবে করতে পারবে, কিন্তু আগে বিষয়টা তোমাদের জানা দরকার। আমি এই প্রসঙ্গে তোমাদের বলি, যাতে তোমাদের পড়ার সুবিধা হয়, তার জন্য নির্দিষ্ট একটা বই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। বই তো অবশ্যই দরকার, পাঠ্য বই, এবং সেটা সবসময় একই লেখকের একই মানের বই থাকা বাঞ্ছনীয়। কারণ তোমাদেরকে টেস্টে আমাদের প্রশ্ন করতে হয়, পিআরডিতে প্রশ্ন করতে হয়। আর যেহেতু ক্লাস একটা ইন্টিগ্রিটি আমাদের একসঙ্গে আমরা করি, ছাত্রছাত্রী স্যার সবাই মিলে, সেহেতু একটি বই হলে সেই ধারণাটা, সেই কনসেপ্টটা তোমাদের মধ্যে একসঙ্গে ছড়িয়ে পড়ে। বলার সময়ও আমি একটা বই থেকে, সুতরাং আমি বলে গেলাম তোমরা শুনলে সেরকম করলে হবে না। আমি একটা বই, আই কোট ফ্রম টেক্সট বুক, আমি বই থেকে, যাতে আমার বক্তব্য শোনার পর তোমরা বই থেকে সেটাকে দেখে নিতে পারো। তাহলে প্রথমে দেখি আন্তর্জাতিক সম্পর্কের যে কনসেপ্টটা, ধারণাটা দেখো। আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, আন্তর্জাতিক জাতিগুলো মানে পৃথিবীর যত স্বাধীন রাষ্ট্রগুলো, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে বিবরণ, সেটা তো ক্রমশ এগোচ্ছে, রাষ্ট্র এগোচ্ছে, সময় এগোচ্ছে, সম্পর্কের হেরফের হচ্ছে, পরিবর্তন হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে শত্রু মিত্র এগুলো তো নানা রকম পরিস্থিতির উপরে রাষ্ট্রের সম্পর্কগুলো দাঁড়ায়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো, তার আগে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা একটা আলাদা বিষয় হিসেবে, পঠন পাঠনের বিষয় হিসেবে তখন থেকেই একটা আলোচনা চলছিল, এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তারা এরকম ধরনের অভিমতি দিচ্ছিলেন। তো দেখো, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্র, যত বড় ধনী রাষ্ট্রের কথাই বলো, কোনো রাষ্ট্র তো এককভাবে সম্পূর্ণ নয়, সম্পূর্ণ হতে পারে না। ভৌগোলিক কারণে, অবস্থানগত কারণে, আবহাওয়ার কারণে, সীমাবদ্ধতা, এইসব নানা রকম কারণ আছে। সে ডিটেলস ব্যাখ্যা যদি আগামীতে স্কুল খোলে তখন তো নিশ্চয়ই তোমাদের বলবে। তো সেই জন্য বলা হচ্ছে যে রাষ্ট্রের নিজস্ব অস্তিত্ব, রাষ্ট্র কাকে নিয়ে?
জনগণকে নিয়ে, নাগরিককে নিয়ে, সমাজের বৃহত্তর রূপ রাষ্ট্র, পরিবার, মানুষ ইন্ডিভিজুয়াল। মানুষ এবার পরিবার গঠন করে মানুষ একটা পারিবারিক জীবন, সেই পারিবারিক জীবন পরস্পর সংলগ্ন হয়ে সামাজিক জীবনেরই একেবারে আসল মানে তোমার সুগঠিত পূর্ণ রূপ হচ্ছে রাষ্ট্র। তার এই রাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক চাহিদা থাকে। রাষ্ট্রের কী চালায়? রাষ্ট্র তো বিমূর্ত ধারণা, মূর্ত কারা? নাগরিকেরা, মানুষেরা। সুতরাং মানুষের চাহিদার প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালক তথা সরকার যারা ডিসিশন নেন রাষ্ট্রের হয়ে, তারা রাষ্ট্রের সীমাবদ্ধতা অনুধাবন করে পারস্পরিক যে সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে করে থাকে, খুব সহজ কথায় এবং প্রাক যে মানে অবস্থানে বিষয়টার সেই হিসেবে বলা যায় সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো যাই হোক, এইবার এই যে বিভিন্ন সম্পর্কটা দেখো, আগে থেকে গোষ্ঠীগত সম্পর্ক তো ছিলই। আগে আমেরিকা যেমন মনরো নীতি অনুসরণ করতো, সে বোধহয় 1823 সম্ভবত সাল থেকে। তার পরবর্তীতে তুমি দেখো সোভিয়েত ইউনিয়নের উত্থান, তার জন্য ন্যাটো গোষ্ঠী হলো, সেন্টো গোষ্ঠী হলো, বিভিন্ন রকম সিয়াটো হলো, পরে তোমার ওয়ারশো গোষ্ঠীভুক্ত মানে কমিউনিস্ট দেশগুলো। তো এইরকম বিভিন্ন শক্তি জোটের তো তারপরে তো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা আর কি জোট নিরপেক্ষ নীতি, এগুলো তোমরা জানো। তো এগুলোও তো বিভিন্ন স্বাধীন দেশ, স্বাধীন জাতিকে নিয়েই গঠিত হয়েছে। কিন্তু আমাদের ক্লাস 12-এর প্রথম আলোচনার বিষয়টাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মানে গোটা পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্কের কী বাতাবরণ, সেইটা। তো যাই হোক, তোমরা এই ব্যাপারটা তো নিশ্চয়ই আমার বক্তব্য যদি মনোযোগ দিয়ে শোনো, আমি আবারও বলছি, টেক্সট বই সামনে রাখবে। কোনো রকম আমার বক্তব্য শুনে অনেকক্ষণ মনের মধ্যে রাখা সম্ভব নয়। আমি টেক্সট বই তোমাদেরকে যেটা বলেছিলাম সেইটাই সামনে রাখবে। সেখান থেকে বিনা মানে সংকোচে তোমরা বইটা সামনে রাখবে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না, পড়বে। আমি আমার মতো বললে অনেক বিস্তৃত হবে বিষয়টা, অনেক তথাকথিত জ্ঞানগর্ভ হবে। আমার সেটা দরকার নেই, তোমরা যতটা বুঝতে পারবে সেটাই আমার মূল কথা। এবং আন্তর্জাতিক, এইবার পলিটিক্যাল সায়েন্স যখন 11-এ পড়াতাম তখন তো বারবার বলেছি যে পলিটিক্যাল সায়েন্সের যে কোনো বিষয় যখনই পড়ানো হয়, যে কোনো অধ্যায় যখনই পড়ানো হয়, সেখানে অসংখ্য ডেফিনেশন থাকে, সংজ্ঞা থাকে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেছেন। এখন অতগুলো তো তোমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। আমরা তো এখানে একটা শর্টকাট মানে সহজ রাস্তা, একটা সংক্ষিপ্ত রাস্তা দেখবই, যে প্রশ্নগুলো প্রত্যেক বছর কেমন এসছে, কী ধরনের আসতে পারে, আমরা সেই বিষয়ে যাব। কিন্তু সেই বিষয়টা তোমাকে ডিঙিয়ে এলে হবে না, সেই পুরো অধ্যায়টাকে অতিক্রম করেই আসতে হবে, নাহলে তুমি মেমোরিতে রাখতে পারবে না, তুমি সেভাবে পুরো উত্তরটা করতে পারবে না। এখন বিভিন্ন সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি যে স্ট্যানলি হফম্যান যেটা বলেছেন যে আলোচ্য বিষয়ের যে নির্দিষ্ট কেন্দ্রবিন্দু কী, তিনি বলছেন সেটা তো নির্দিষ্ট করা যাবে না। ধরো আমাদের দেশ যখন স্বাধীন হলো, আমাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একেবারে অচ্ছেদ্য বন্ধুরাষ্ট্র। কীরকম? ধরো কাশ্মীর নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আমাদের বিবাদ সুবিদিত। তো কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে যখনই আলোচনার ব্যাপারটা নিয়ে পাকিস্তানে গিয়েছে, বন্ধুরাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন বরাবর আমাদেরকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, ভেটো প্রদান করে আলোচনা স্থগিত করে দিয়েছে। এরকম হয়। এখন বর্তমানে তুমি দেখো, সোভিয়েত ইউনিয়ন নেই, রাশিয়া হয়ে গেছে। তারপরে সেটা তো অভ্যন্তরীণ বিষয় তাদের। বর্তমান প্রেক্ষাপটে শক্তি জোটের রূপান্তর ঘটেছে, মেরুকরণ ঘটেছে। এই পরিস্থিতিতে বন্ধুত্বের বাতাবরণের সেই কৌলিন্য বা সেই দ্বিপাক্ষিকতা আর তো থাকে না। ভারতবর্ষের অবস্থানও অনেকটা পাল্টে গেছে, অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যিক লেনদেন বেড়েছে। সুতরাং এটা গতিশীল, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাই হলো গতিশীল।
তো তবু অনেক সংজ্ঞার বাইরে আমরা নির্দিষ্ট একটা সংজ্ঞা দেখব, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয়, হাইকোর্ট তোমাদের টেক্সট বই সামনে খুলে নিয়ে বসবে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটা বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। কীরকম সম্পর্ক? ধরো বাণিজ্যিক সম্পর্ক তো প্রায় প্রতিটি রাষ্ট্রের সঙ্গে থাকেই আমাদের, তার সঙ্গেও আন্তর্জাতিক কিছু বোঝাপড়া থাকে, লেনদেন থাকে, সরাসরি চুক্তিবদ্ধ থাকে। অনেক অনেক দেশ আছে দেখবে তাদের সঙ্গে পররাষ্ট্র বিষয়ক অনেক চুক্তি থাকে না, কোনো রকম লেনদেন সেই বিষয়ে আবার নতুন করে আলোচনা করতে হয়, চুক্তিবদ্ধ হতে হয়। তা সেই জন্য বলা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। অরাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শের ব্যাপারটাও থাকে। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সরকার, তাদের নিজস্ব একটা দর্শন থাকে, নিজস্ব রাজনৈতিক দায়বদ্ধতা থাকে। আর সেইটা আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রে সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ক তৈরির ক্ষেত্রে অবশ্যই একটা তৈরি করে, একটা প্রভাব বিস্তার করে। সেটা বলা হচ্ছে জনমত, তারপরে তোমার প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, বিশ্ব পরিবেশ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এইটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বক্তব্য। তো এইটুকু তোমরা মোটামুটি বুঝবে যে আমি সংজ্ঞাটা বললাম, সংজ্ঞাটা বই থেকেও দেখে নেবে। এখন আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেব।